নির্বাচন দিতে যত বেশি দেরি হবে দেশের রাজনৈতিক সমস্যা তত বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনায় এসব কথা বলেন তিনি। তার দল সংস্কার চায় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দেশের প্রশাসনিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কাঠামো গণতন্ত্র উপযোগী করে গড়ে তুলতে হবে। আর সংলাপে বক্তারা রাষ্ট্রকে মানবিক মর্যাদার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে জবাবদিহিতার উপর জোর দিয়েছেন। আরও জানাচ্ছেন ইফতেখার রেজা। কৃষিবিদ ইনস্টিটিউশনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নিহতদের পরিবার এবং আহতদের বক্তব্য দিয়ে শুরু হয় ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপ। জনগণকে বাদ দিয়ে কোনো কিছু সম্ভব নয়। বিএনপি সবসময় গণতন্ত্রের পক্ষে উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেন, নির্বাচন দিতে দেরি হলে রাজনৈতিক সংকট বাড়বে। সংস্কার পক্ষে আমরা প্রথম থেকে, দুর্ভাগ্য আমাদের এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এই কথাটা সঠিক নয়। আমরা বারবার করে বলছি, ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। যত বেশি সময় যাবে আমার কাছে মনে হয়, আমাদের কাছে মনে হয় যে সমস্যাগুলো তত বাড়বে। সংলাপে অংশ নিয়ে অন্য বক্তারা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বেকারত্ব নিরসন না করা গেলে টেকসই সংস্কার সম্ভব নয়। এই যে যত আলোচনা শুনলেন, এর ভিতরে কি একবার শুনেছেন আপনারা গার্মেন্টস শ্রমিকের বেতন কত হবে, সে ন্যায্য মজুরি কিভাবে পাবে, এমন ফসল আসছে আমার কৃষক দাম পাবে কিনা? আপনি কি জানেন এই মুহূর্তে মধ্যবিত্ত 80 টাকার শাকের আটি কেমন করে খাবে? কই সেই আলোচনা তো আসে না। এই যে যুব সমাজ বসে আছে, একবারও তো আলোচনা হলো না কর্মসংস্থান কেমন করে হবে। ওই সংস্কার কি আমি দেখেছি? ইতিহাসের বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিবরণ নিয়ে নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি না করে ভবিষ্যতের বাংলাদেশকে নিয়ে, আমাদের স্বপ্নের জায়গাটাকে নিয়ে ঐক্য সৃষ্টি করতে হবে। ঐক্যের প্রশ্ন যখন বলা হচ্ছে, তখন ঐক্যটা হচ্ছে একাধারে প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে, তৈরি করার ব্যাপারে সকলের একমত হওয়া, যার অধিকাংশই প্রকৃতপক্ষে আছে। বাকিটা হচ্ছে যে আদর্শিকভাবে বাংলাদেশে যেন আরেকবার স্বৈরতান্ত্রিক ব্যবস্থা তৈরি হওয়ার পথ পদ্ধতি না থাকে, সেই জায়গায় ঐক্যমত্যটা তৈরি করা। এখনো ঐক্য বিনষ্টের প্রচেষ্টা চলছে। কারা ঐক্য প্রচেষ্টা বিনষ্ট করছে? কি সে বক্তব্য, কি সে ইস্যু যা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের জাতীয় ঐক্যের ইস্পাত কঠিন ঐক্য তৈরি করেছিল, সে ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে এমন কোন বক্তব্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্তত আমরা জানাছিলাম, তাদের কাছ থেকে আশাটা হচ্ছে আরেকটা জাতীয় ঐক্য বিনষ্টকারী আরেকটি কার্যক্রম। ছাত্র জনতার অভ্যুত্থানের ঐক্যের পথ ধরে আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান বক্তাদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য যোগাযোগ উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে $300 মিলিয়ন পাচারের প্রমাণ জমা দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে গ্লোবাল ডিফেন্স কর্প। অভিযুক্তদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম এবং গুরুতর অর্থ পাচারের প্রমাণ পাওয়া গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে বলা হয়, সংস্থাটির লন্ডন প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্লোবাল ডিফেন্স কর্প জানিয়েছে, আইনজীবী লিন্ডা স্যামুয়েলস স্পেশাল এজেন্ট লা প্রিভটের সাথে যোগাযোগ করেন। এ সময় তিনি দেখেন $300 মিলিয়ন বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সজীব ওয়াজেদ জয়ের নামে হংকং এবং কেইম্যান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে নিউ ইয়র্ক, ওয়াশিংটন এবং লন্ডনের ব্যাংকে অর্থ স্থানান্তরিত করার তথ্য বিশেষভাবে সামনে এসেছে। 9 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে দেখা করেন এবং বিপুল পরিমাণ নথি হস্তান্তর করেন। ক্ষমতা বদলের সাথে অনেক বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ড দখলের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SMA ফায়েজ বলেছেন, স্বাধীনভাবে কাজের পরিধি বাড়াতে নাম পরিবর্তন হচ্ছে কমিশনের। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব বলেছেন তিনি। বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা ফেরাতে সদ্য নিয়োগ দেওয়া উপাচার্যরা দ্রুতই ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন তিনি। অনেকে বেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতি বহাল রাখতে সপ্তাহখানেকের মধ্যেই নির্দেশনা আসছে বলেও জানিয়েছেন ডক্টর ফায়েজ। রিপোর্ট করছেন রকন উদ্দিন।
গণঅভ্যুত্থান পরবর্তী সংকট কাটিয়ে কার্যক্রম শুরু করেছে সব বিশ্ববিদ্যালয়। তবে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা আর শৃঙ্খলা নিয়ে এখনও হিমশিম খেতে হচ্ছে অনেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিষয়টি স্বীকার করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বিশ্বাস রাখতে চান শিক্ষার্থীদের ওপর। বলছেন, প্রায় সব বিশ্ববিদ্যালয়ে যোগ্যতা সম্পন্ন উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে, ভূমিকা রাখবেন তারাও। তারা এটা করতে পারবে ইনশাল্লাহ। আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই আমরা এগিয়ে যাব। রাজনৈতিক তকমা জুড়ে যাওয়ায় অনেক শিক্ষক ক্লাসে ফিরছেন না, আবার অনেককে আসতে বাধা দিচ্ছেন শিক্ষার্থীরাও। কি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য? এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছিল অনেকের জন্য। এত বাড়াবাড়ির কারণে ডেফিনেটলি দেয়ার আর প্রবলেমস। যারা শিক্ষক হিসাবে শিক্ষকতা করে আসছেন এবং ওটা করতে চাচ্ছেন, তাদেরকে সেই সুযোগটা দেওয়া উচিত। আমরাও যেন সীমা অতিক্রম না করি। এমন সময়ে আবার আলোচনায় গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে। শিক্ষার্থীদের সুবিধার্থে 2023-24 শিক্ষাবর্ষে 24টি বিশ্ববিদ্যালয় এ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করে। কিন্তু এবছর এরই মধ্যে গুচ্ছ থেকে বের হয়ে গেছে জগন্নাথ, খুলনা ও শাহজালাল বিশ্ববিদ্যালয়। একই ধারা অনুসরণের পথে আরও 4টি বিশ্ববিদ্যালয়। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীদের অনেকেই। মিনিস্ট্রি থেকে চিঠি পাঠানো হয়েছে, যারা গুচ্ছের মধ্যে ছিল তারা যেন গুচ্ছ দিয়ে ফিরে আসতে পারে। আবার 7-10 days টাইম আশা করি আমি জানতে পারবো। তারপরেও যদি আমরা দেখি যে না, আমাদের নিজেদের থেকে একটু এগিয়ে আসা দরকার, আমরা এগিয়ে আসবো। কাজের পরিধি বাড়াতে দ্রুতই নাম পাল্টাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এমনটা জানিয়ে ক্ষমতার পালাবদলের সাথে সাথে অনেক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড দখলের মতো ঘটনা মানা হবে না বলেও জানান ডক্টর ফায়েজ। যদি কোনো দুর্নীতির বিষয় না থাকে, আমরা চাইবো যে প্রকৃত ভাবে যারা কন্ট্রিবিউট করেছিল দে টেক দ্য রেসপন্সিবিলিটি, এবং এখানে কোনো যদি ব্যত্যয় ঘটে থাকে সেখানে আমরা খুব বেশি সিরিয়াসলি ডিল করব। আর আমাদের যদি ওই যে বললাম হায়ার এডুকেশন কমিশন বা উচ্চশিক্ষা কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন হয়ে যায়, সেখানে আমরা হয়তো এই জায়গাগুলোতে আরও বলিষ্ঠ পদক্ষেপ রাখতে পারবো। বর্তমানে 115টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন রয়েছে। এর মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে 106টি বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এবারও 8টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে শিক্ষার্থীদের নিষেধ করেছে ইউজিসি। বছর বছর কেন এমন? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের জায়গাটা তারা সেখানে স্ট্রংলি সেটাকে আপহোল্ড করছে, সেখান থেকে তারা ফিরে আসেনি। এতে বিশ্ববিদ্যালয়গুলো বোঝার কথা। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বরিশালের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের 2 ট্রাক ভর্তি নথিপত্র জব্দ করছে জনতা। প্রয়োজনীয় গোপন নথিপত্র সরিয়ে ফেলতে পারে এমন সন্দেহে কাগজপত্র সহ ওই 2টি ট্রাক জব্দ করে এলাকাবাসী। শুক্রবার সন্ধ্যায় বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাসুরা গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাউনিয়া থানার 2টি টিম। এরপর ঘটনাস্থলে উপস্থিত হয়ে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, প্রায় 1 যুগের পুরাতন কাগজপত্র পুড়িয়ে ফেলতে 2টি ট্রাকে করে ময়লা ফেলার স্থানে নিয়ে যাওয়ার কথা ছিল। তবে ভুল করে ড্রাইভার কাগজগুলো নিয়ে গ্রামে ঢুকে যায়। তখন গ্রামবাসীরা সন্দেহ হলে তারা ট্রাক 2টিকে আটক করে। তবে সরকারি নথিপত্র পুড়িয়ে ফেলার নিয়মের বিষয়ে কোনো সঠিক জবাব দিতে পারেননি তিনি। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। দাম বাড়ানোর পাশাপাশি আমদানির শুল্ক তুলে নেবার পরও স্বস্তি নেই রাজধানীর সয়াবিন তেলের বাজারে। স্বাভাবিক হয়নি সরবরাহ। কেজিতে 5 থেকে 6 টাকা বেড়েছে চিকন চালের দামও। যৌক্তিক কারণ ছাড়াই মিলাররা চালের দাম বাড়িয়েছেন বলে অভিযোগ ক্রেতা বিক্রেতাদের। রাজধানীতে সপ্তাহের ব্যবধানে কিছুটা চড়া মুরগির বাজার, তবে কমেছে পেঁয়াজ সহ শীতকালীন সবজির দাম। আরও জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। আবারও বেড়েছে চালের দাম। চলতি সপ্তাহে মিনিকেট, নাজিরশাইল সহ সব ধরনের চিকন চালের দাম বেড়েছে কেজি প্রতি 5 থেকে 6 টাকা। এছাড়া কেজি প্রতি 5 টাকা বেড়ে মসুরের ডাল বিক্রি হচ্ছে 135 টাকা। অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি হচ্ছে আগের মতো চড়া মূল্যেই। খুচরা ব্যবসায়ী ও ভোক্তাদের অভিযোগ, পর্যাপ্ত সরবরাহ ও আমদানি থাকা সত্ত্বেও কোনো ধরনের যৌক্তিক কারণ ছাড়াই চালের দাম বাড়িয়েছেন মিল মালিকরা। মিনিকেট যত কোম্পানি আছে সব কোম্পানি চাল বাড়ছে। 80 টাকার নিচে কোনো মিনিকেট নাই।
তো মনে হয় যে এটা ইচ্ছা করে বাড়াইতে আছে, মানে সব কিছু এখন ঊর্ধ্বমুখী। এখন চাল বলেন, ডাল বলেন, মাছ মাংস সব কিছুই আর কি। এখন কিছু তো করার নেই, খাওয়া তো লাগবেই। এদিকে সরকারের শুল্ক প্রত্যাহারের ঘোষণার পাশাপাশি এক দফা দাম বৃদ্ধির পরও বাজারে সরবরাহ স্বাভাবিক হয়নি সয়াবিন তেল। কোম্পানিগুলো আবারও দাম বাড়ানোর পায়তারা করছে বলে অভিযোগ ব্যবসায়ী ও সাধারণ মানুষের। আমাদের যেই পরিমাণ চাহিদা ওই পরিমাণ সয়াবিন তেল আমরাও পাচ্ছি না, আমরা ক্রেতাকে দিতেও পারতেছি না। কেন দিচ্ছে না ওরা? আমাদের কাছে সওয়ালও দিচ্ছে না, বসুন্ধরাও মার্কেটে ঢুকতেছে না, ওদের কাছে তেল নাই, শুধু এইটুকু বলে। বাড়ানোর পায় তারা আবারও চলতেছে। তেলের বাজারের অবস্থা ভালো না, বিশেষ করে সয়াবিন তেল তো পাওয়া যাচ্ছে না বাজারে। দ্রব্যমূল্য পরিস্থিতি যেরকম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে। তবে স্থিতিশীল রয়েছে শীতকালীন সবজির বাজার। কমেছে পেঁয়াজ, আলু সহ বেশ কিছু সবজির দাম। চাহিদা বৃদ্ধি পাওয়ায় ঊর্ধ্বমুখী মুরগির দাম, আর পর্যাপ্ত সরবরাহ থাকায় ইলিশ ছাড়া কিছুটা কমতির দিকে সব ধরনের মাছের দাম। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি চাঁদপুরে, সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শরীফুল, কর্মবিরতি তো চলছে, এই মুহূর্তে আর কি খবর আছে আপনার কাছে? ফারজানা, আলোচিত চাঁদপুরের নৌসীমানার হাইমচর এলাকায় যে 7 খুনের হত্যাকাণ্ডের ঘটনার পর লড়েচড়ে বসে আসলে প্রশাসন। এই হত্যার রহস্য উদ্ঘাটনে 2 দিন পরই র্যাবের অভিযানে আকাশ মণ্ডল ওরফে ইরফান তাকে গ্রেফতার করা হয়। তাকে ইতিমধ্যে কোর্টের মাধ্যমে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তারপর থেকেই কিন্তু যে নৌযান শ্রমিক ফেডারেশন রয়েছে তারা এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাগাতার নৌযান ধর্মঘট কর্মসূচি শুরু করেছে। কর্মসূচির আজকে 2য় দিন চলছে। তো চাঁদপুরের পদ্মা মেঘনার বিভিন্ন সীমানায় লাইটার জাহাজগুলো রয়েছে সেগুলো আসলে নোঙর করে রাখা হয়েছে। সেখানে পণ্যবাহী যে মালামাল রয়েছে সেগুলো নামানো থেকে বিরত রয়েছে। তো আমি যেটা আসলে চাঁদপুরের পদ্মা মেঘনা বিভিন্ন স্থানে ঘুরে দেখেছি, চাঁদপুরের যে ব্যবসায়িক এলাকা পুরান বাজার, সেখানে আসলে এখন পর্যন্ত মালামাল নামানো থেকে বিরত রয়েছে। তো এই 7 খুনের হত্যাকাণ্ডের ঘটনায় মূলত একজন আহত হয়েছে, সে হচ্ছে যে জুয়েলকে এখনো ঢাকায় আসলে চিকিৎসাধীন রয়েছে। তো প্রথমে হচ্ছে যে আকাশ মণ্ডল ওরফে ইরফানকে রিমান্ডের প্রথম দিন ঢাকায় তার কাছে নেওয়া হয়েছে। মূলত সে এখন পর্যন্ত আমরা যেটা জানিয়েছি যে তার কাছ থেকে স্বীকারোক্তি পাওয়া গেছে যে আসলে এই হত্যাকাণ্ডের সাথে সে জড়িত রয়েছে। যদিও নৌ শ্রমিক ফেডারেশন থেকে যেটা জানিয়েছে এখানে আসলে আরো কিছু রহস্য রয়েছে, সেই রহস্য উদ্ঘাটনে প্রশাসনের তারা দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে। আর এছাড়া এই নিহতদের ঘটনায় তারা কিন্তু প্রত্যেককে পরিবারকে 20 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য তারা বর্তমান যে সরকার হচ্ছে সরকারের কাছে তারা এই দাবি জানিয়েছে। তো এই রহস্য আসলে কবে পুরোপুরি উদ্ঘাটন হবে সেটা নিয়ে এখনো আসলে ধূম্রজাল রয়ে গেছে। তো নৌযান ধর্মঘটের 2য় দিনের এই ছিল আমার কাছে সর্বশেষ। ফারজানা। ক্ষমতা বদলের সাথে অনেক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড দখলের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ ফায়েজ। তিনি বলেছেন, স্বাধীনভাবে কাজের পরিধি বাড়াতে নাম পরিবর্তন হচ্ছে কমিশনের। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা ফেরাতে সদ্য নিয়োগ দেয়া উপাচার্যরা দ্রুতই ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি। অনেকে বেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতি বহাল রাখতে সপ্তাহখানেকের মধ্যেই নির্দেশনা আসছে বলেও জানান ডক্টর ফায়েজ। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। গণঅভ্যুত্থান পরবর্তী সংকট কাটিয়ে কার্যক্রম শুরু করেছে সব বিশ্ববিদ্যালয়। তবে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা আর শৃঙ্খলা নিয়ে এখনও হিমশিম খেতে হচ্ছে অনেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিষয়টি স্বীকার করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বিশ্বাস রাখতে চান শিক্ষার্থীদের ওপর। বলছেন, প্রায় সব বিশ্ববিদ্যালয়ে যোগ্যতা সম্পন্ন উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে, ভূমিকা রাখবেন তারাও। তারা এটা করতে পারবে ইনশাআল্লাহ। আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই আমরা এগিয়ে যাব। রাজনৈতিক তকমা জুড়ে যাওয়ায় অনেক শিক্ষক ক্লাসে ফিরছেন না, আবার অনেককে আসতে বাধা দিচ্ছেন শিক্ষার্থীরাও। কি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য? এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছিল অনেকের জন্য। এত বাড়াবাড়ির কারণে ডেফিনেটলি দেয়ার আর প্রবলেমস। যারা শিক্ষক হিসাবে শিক্ষকতা করে আসছেন এবং ওটা করতে চাচ্ছেন তাদেরকে সেই সুযোগটা দেওয়া উচিত। আমরাও যেন সীমা অতিক্রম না করি।
এমন সময়ে আবার আলোচনায় গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে 2023-24 শিক্ষাবর্ষে 24টি বিশ্ববিদ্যালয় এ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করে। কিন্তু এবছর এরই মধ্যে গুচ্ছ থেকে বের হয়ে গেছে জগন্নাথ, খুলনা ও শাহজালাল বিশ্ববিদ্যালয়। একই ধারা অনুসরণের পথে আরও 4টি বিশ্ববিদ্যালয়। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীদের অনেকেই। মিনিস্ট্রি থেকে চিঠি পাঠানো হয়েছে, যারা গুচ্ছের মধ্যে ছিল তারা যেন গুচ্ছ দিয়ে ফিরে আসতে পারে। আবার 7-10 days টাইম আশা করি আমি জানতে পারবো। তারপরেও যদি আমরা দেখি যে না আমাদের নিজেদের থেকে একটু এগিয়ে আসা দরকার, আমরা এগিয়ে আসবো। কাজের পরিধি বাড়াতে দ্রুতই নাম পাল্টাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এমনটা জানিয়ে ক্ষমতার পালাবদলের সাথে সাথে অনেক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড দখলের মতো ঘটনা মানা হবে না বলেও জানান ডক্টর ফায়েজ। যদি কোনো দুর্নীতির বিষয় না থাকে, আমরা চাইবো যে প্রকৃত ভাবে যারা কন্ট্রিবিউট করেছিল দে টেক দ্য রেসপন্সিবিলিটি, এবং এখানে কোনো যদি ব্যত্যয় ঘটে থাকে সেখানে আমরা খুব বেশি সিরিয়াসলি ডিল করব। আর আমাদের যদি ওই যে বললাম হায়ার এডুকেশন কমিশন বা উচ্চশিক্ষা কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন হয়ে যায়, সেখানে আমরা হয়তো এই জায়গাগুলোতে আরও বলিষ্ঠ পদক্ষেপ রাখতে পারবো। বর্তমানে 115টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন রয়েছে। এর মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে 106টি বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এবারও 8টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে শিক্ষার্থীদের নিষেধ করেছে ইউজিসি। বছর বছর কেন এমন? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের জায়গাটা তারা সেখানে স্ট্রংলি সেটাকে আপহোল্ড করছে, সেখান থেকে তারা ফিরে আসেনি। এতে বিশ্ববিদ্যালয়গুলো বোঝার কথা। রোকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের সময়ের দুর্নীতি ঢাকতে সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নে সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ফায়ার কর্মী নয়নের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ভারত শেখ হাসিনাকে আবারও পুনর্বাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে এসব ষড়যন্ত্র। এর আগে নয়নের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎকালে তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানান। যারা জনগণের এই টাকা পাচার করেছেন, এটাতে একটা ঘটনা উঠেছে, আরো কত ঘটনা আছে। সেই ঘটনাগুলো চাপা দেওয়ার জন্যই 9তলা ভবনের কয়েকটি মিনিস্ট্রি গুরুত্বপূর্ণ ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে যে কত করাপশন, কত দুর্নীতি, কত হাজার হাজার কোটি টাকার পাচারের যে কাহিনী ছিল, সেটা যাতে আপনার আলোর মুখ দেখতে না পারে, সেই কারণেই এই চক্রান্ত, এই ষড়যন্ত্র। বাংলাদেশে যদি মসজিদে পুলিশের পাহারা না লাগে, তবে কোনো মন্দিরেও যেন পুলিশের পাহারা না দেওয়া লাগে, সেরকম সমাজ ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আজ রাজধানীতে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে তিনি এমন কথা বলেন। আমরা মেজরিটি মাইনরিটি মানি না। এ দেশ আমাদের সকলের। আল্লাহ যাদেরকে এখানে পয়দা করেছেন, নাগরিক অধিকার সকলেই সমানভাবে ভোগ করবে। তবে আমরা এও বিশ্বাস করি, দেশের নিরাপত্তা ব্যবস্থা এমন হওয়া উচিত, যদি আমার মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয়, তাহলে মন্দিরের জন্য পাহারা দেওয়ার দরকার না হয়। যে যার ধর্ম কর্ম করবে, এখানে আমরা কারো উপর জোর করবো না। তবে আমরা মানুষকে আল্লাহর বাণী শোনাতেই থাকবো, এটা থেকে আমরা বিরত হব না। চাঁদপুরে কার্গো জাহাজে 7 খুনের দ্রুত বিচার এবং নিহতদের পরিবারকে 20 লাখ টাকা করে ক্ষতিপূরণের দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকরা। কর্মবিরতির ফলে সারা দেশে স্থবির হয়ে পড়েছে পণ্য পরিবহন কার্যক্রম। দেশের 45টি ঘাটে 738টি জাহাজে আটকা পড়ে আছে প্রায় 10 লাখ টন পণ্য। তবে যাত্রীবাহী নৌযান এই কর্মসূচির আওতামুক্ত রাখা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী নৌযানে কর্মবিরতি চলছে। ফলে বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে খোলা পণ্য খালাস ও পরিবহন। এতে সারা দেশে চাল, ডাল, গম, তেল, শিল্পের কাঁচামাল সহ সব ধরনের পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে। খোলা আমদানি পণ্য নিয়ে আসা বিদেশি জাহাজগুলোতেও হচ্ছে না কাজ।
বায়ু দূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে 222 স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। সকাল 9টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সূচক থেকে জানা গেছে এই তথ্য। এ সময় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে রাজধানীর বাসাবো এলাকায়। সকাল 9টায় বায়ু দূষণে বিশ্বের শহরগুলোর তালিকার শীর্ষে রয়েছে আফগানিস্তানের কাবুল, তালিকার দ্বিতীয় স্থানে ঢাকা, তৃতীয় ও চতুর্থ স্থানে বসনিয়া হার্জেগোভিনার সারাজেভো ও মিশরের কায়রো। এ সময় শহরগুলোতে খুবই অস্বাস্থ্যকর বাতাস বিরাজ করছে। জনগণের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন বিলম্বিত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘদিন ধরে একটি অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করতে পারে না। একটি নির্বাচিত সরকার আসলেই দেশের অস্থিতিশীলতা ও অস্থিরতা কমে যাবে। নিত্য প্রয়োজনীয় সবকিছুর দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবন যেখানে অতিষ্ঠ, সেখানে এ বিষয়ে সরকারের উপদেষ্টাদের কোনো রকম তৎপরতাই চোখে পড়ছে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। অনেকেই তারা আবার এই রাজনীতির মধ্যে জড়িয়ে পড়েছেন, বিভিন্নভাবে রাজনৈতিক উক্তি করেন, কমেন্ট করেন, এমনকি রাজনৈতিক দলগুলোর প্রতি পর্যন্ত তারা কটাক্ষ করেন। এটা সঠিক নয়, এটা হওয়া উচিত নয়। আপনাদের সবসময় মনে রাখতে হবে যে আপনারা হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে, সহযোগিতা করেই চলেছে। আপনারা এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো কথাবার্তা বলছেন না, সহযোগিতা ওইভাবে করছেন না। কেন জানি না মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে, আমার না কিন্তু ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। বাংলাদেশে যদি মসজিদে পুলিশের পাহারা না লাগে, তবে কোনো মন্দিরও যেন পুলিশের পাহারা না দেয়া লাগে, সেরকম সমাজ ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ রাজধানীতে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে তিনি এমন কথা বলেন। আমরা মেজরিটি মাইনরিটি মানি না। এ দেশ আমাদের সকলের। আল্লাহ যাদেরকে এখানে পয়দা করেছেন, নাগরিক অধিকার সকলেই সমানভাবে ভোগ করবে। তবে আমরা এও বিশ্বাস করি, দেশের নিরাপত্তা ব্যবস্থা এমন হওয়া উচিত, যদি আমার মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয়, তাহলে মন্দিরের জন্য পাহারা দেওয়ার দরকার না হয়। যে যার ধর্ম কর্ম করবে, এখানে আমরা কারো উপর জোর করবো না। তবে আমরা মানুষকে আল্লাহর বাণী শোনাতেই থাকবো, এটা থেকে আমরা বিরত হব না। ক্ষমতা বদলের সাথে সাথে অনেক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড দখলের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম. ফায়েজ বলেছেন, স্বাধীনভাবে কাজের পরিধি বাড়াতে নাম পরিবর্তন হচ্ছে কমিশনের। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ফেরাতে সদ্য নিয়োগ দেওয়া উপাচার্যরা দ্রুতই ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি। অনেকে বেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতি বহাল রাখতে সপ্তাহখানেকের মধ্যেই নির্দেশনা আসছে বলে জানান ডক্টর ফায়েজ। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। গণঅভ্যুত্থান পরবর্তী সংকট কাটিয়ে কার্যক্রম শুরু করেছে সব বিশ্ববিদ্যালয়। তবে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা আর শৃঙ্খলা নিয়ে এখনও হিমশিম খেতে হচ্ছে অনেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিষয়টি স্বীকার করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বিশ্বাস রাখতে চান শিক্ষার্থীদের ওপর। বলছেন, প্রায় সব বিশ্ববিদ্যালয়ে যোগ্যতা সম্পন্ন উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে, ভূমিকা রাখবেন তারাও। তারা এটা করতে পারবে ইনশাআল্লাহ। আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই আমরা এগিয়ে যাব। রাজনৈতিক তকমা জুড়ে যাওয়ায় অনেক শিক্ষক ক্লাসে ফিরছেন না, আবার অনেককে আসতে বাধা দিচ্ছেন শিক্ষার্থীরাও। কি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য? এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছিল অনেকের জন্য। এত বাড়াবাড়ির কারণে ডেফিনেটলি দেয়ার আর প্রবলেমস। যারা শিক্ষক হিসাবে শিক্ষকতা করে আসছেন এবং ওটা করতে চাচ্ছেন, তাদেরকে সেই সুযোগটা দেওয়া উচিত। আমরাও যেন সীমা অতিক্রম না করি। এমন সময়ে আবার আলোচনায় গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে। শিক্ষার্থীদের সুবিধার্থে 2023-24 শিক্ষাবর্ষে 24টি বিশ্ববিদ্যালয় এ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করে। কিন্তু এবছর এরই মধ্যে গুচ্ছ থেকে বের হয়ে গেছে জগন্নাথ, খুলনা ও শাহজালাল বিশ্ববিদ্যালয়। একই ধারা অনুসরণের পথে আরও 4টি বিশ্ববিদ্যালয়।
এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীদের অনেকেই। মিনিস্ট্রি থেকে চিঠি পাঠানো হয়েছে, যারা গুচ্ছের মধ্যে ছিল তারা যেন গুচ্ছে দিয়ে ফিরে আসতে পারে আবার 7-10 days টাইম, আশা করি আমি জানতে পারবো। তারপরেও যদি আমরা দেখি যে না আমাদের নিজেদের থেকে একটু এগিয়ে আসা দরকার, আমরা এগিয়ে আসবো। কাজের পরিধি বাড়াতে দ্রুতই নাম পাল্টাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, এমনটা জানিয়ে ক্ষমতার পালাবদলের সাথে সাথে অনেক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড দখলের মতো ঘটনা মানা হবে না বলেও জানান ডক্টর ফায়েজ। যদি কোনো দুর্নীতির বিষয় না থাকে, আমরা চাইবো যে প্রকৃত ভাবে যারা কন্ট্রিবিউট করেছিল দে টেক দ্য রেসপন্সিবিলিটি, এবং এখানে কোনো যদি ব্যত্যয় ঘটে থাকে সেখানে আমরা খুব বেশি সিরিয়াসলি ডিল করব। আর আমাদের যদি ওই যে বললাম হায়ার এডুকেশন কমিশন বা উচ্চশিক্ষা কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন হয়ে যায়, সেখানে আমরা হয়তো এই জায়গাগুলোতে আরও বলিষ্ঠ পদক্ষেপ রাখতে পারবো। বর্তমানে 115টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন রয়েছে। এর মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে 106টি বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এবারও 8টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে শিক্ষার্থীদের নিষেধ করেছে ইউজিসি। বছর বছর কেন এমন? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের জায়গাটা তারা সেখানে স্ট্রংলি সেটাকে আপহোল্ড করছে, সেখান থেকে তারা ফিরে আসেনি। এতে বিশ্ববিদ্যালয়গুলো বোঝার কথা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। চাঁদপুরে কার্গো জাহাজে 7 খুনে দ্রুত বিচার এবং নিহতদের পরিবারকে 20 লাখ টাকা করে ক্ষতিপূরণের দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকরা। কর্মবিরতির ফলে সারা দেশে স্থবির হয়ে পড়েছে পণ্য পরিবহন কার্যক্রম। দেশের 45টি ঘাটে 738টি জাহাজে আটকা পড়ে প্রায় 10 লাখ টন পণ্য। তবে যাত্রীবাহী নৌযান এই কর্মসূচির আওতা মুক্ত রাখা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী নৌযানে কর্মবিরতি চলছে। ফলে বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে খোলা পণ্য খালাস ও পরিবহন। এতে সারা দেশে শিল্পের কাঁচামাল সহ সব ধরনের পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে। খোলা আমদানি পণ্য নিয়ে আসা বিদেশি জাহাজগুলোতেও হচ্ছে না কাজ। পায়রা বন্দরেও পণ্য খালাস কার্যক্রম বন্ধ রয়েছে। গণহত্যার বিচারে সরকারের বিন্দুমাত্র অবহেলা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, অভ্যুত্থানের চেতনায় যে ঐক্য তৈরি হয়েছিল সেখানে যে ফাটল ধরেছে তা এই বিচারের পথে প্রধান অন্তরায়। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরামস ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপের দ্বিতীয় দিনের অধিবেশনে যোগ দিয়ে তারা দুজন এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গতকাল 2 দিনব্যাপী এই সংলাপের উদ্বোধন করেন। আজ এই সংলাপে যোগ দিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, সরকার জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারে খুবই গুরুত্ব দেয় বলেই দায়িত্ব নেয়ার 2 সপ্তাহের মধ্যে প্রসিকিউশন টিম গঠন করা হয়েছিল। জুলাই অভ্যুত্থানের 3টি লক্ষ্য বিচার, সংস্কার ও নির্বাচন পূরণের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানে অন্তত 3টা বড় লক্ষ্য আছে। একটা হচ্ছে বিচার, একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে নির্বাচন। বিচারটা মূলত আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বে, এখানে কোনো রকম কোনো গাফলতি হচ্ছে না, হবে না। আপনাদের বরং আমরা বলবো আপনারা একটা সিটিজেন্স ওয়াচডগ গ্রুপ করেন, তাহলে ওয়াচডগ গ্রুপের সাথে আমরা বাজেট আলোচনা করতে পারি। কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে ব্যারিকেড তৈরি করার যে ঐক্য, সেই ঐক্যে যে ফাটল ধরেছে, সেই ফাটলটাই প্রথম চ্যালেঞ্জ। কেউ জমি দখলে ব্যস্ত, কেউ ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত, পদ পদবি দখলে ব্যস্ত, কেউ নিজস্ব লোক পুনর্বাসনে ব্যস্ত। কিন্তু খুনিদের ধরিয়ে দেওয়ার জন্য, খুনিদের বিচারের জন্য আমাদের উপর যে পরিমাণ চাপ প্রয়োগ করার প্রয়োজন ছিল, সেইখানে আপনারা ফোকাস করেননি। আওয়ামী লীগ সরকারের সময়ে দুর্নীতি ঢাকতেই সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নে সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ফায়ার সার্ভিসের সদস্য নয়নের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ভারত শেখ হাসিনাকে আবারও পুনর্বাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, এরই অংশ হিসেবে এসব ষড়যন্ত্র। এর আগে নয়নের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎকালে তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানান। যারা জনগণের এই টাকা পাচার করেছেন, এটাতে একটা ঘটনা উঠেছে।
আরো কত ঘটনা আছে, সেই ঘটনাগুলো চাপা দেওয়ার জন্যই 9 তলা ভবনের কয়েকটি মিনিস্ট্রি গুরুত্বপূর্ণ ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে যে কত করাপশন, কত দুর্নীতি, কত হাজার হাজার কোটি টাকার পাচারের যে কাহিনী ছিল, সেটা যাতে আপনার আলোর মুখ দেখতে না পারে, সেই কারণেই এই চক্রান্ত, এই ষড়যন্ত্র। IMF এর ডেফিনেশন অনুযায়ী এই মুহূর্তে রিজার্ভ 20 বিলিয়নের উপরে আছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। দুপুরে টাঙ্গাইলে ঘাটাইলে ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। IMF এর ডেফিনেশন অনুযায়ী সবচেয়ে কম লেভেলটাকে ধরা হয়, সেটা লেভেলটা এখন 20 থেকে 21-এর মধ্যে আছে এই মুহূর্তে। এটা বলেছিলাম কারণ ছিল তখন অনেকগুলো ব্যাংকই ভোটের দিকেই যাচ্ছিল, এখন আবার তাদের মধ্যে অনেকগুলো ঘুরে দাঁড়াচ্ছে, যেমন ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়িয়ে গেছে। নদী বাঁচাতে প্রয়োজনে 2-4টি কলকারখানা বন্ধ করে দেয়া হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে গাজীপুরে সুস্থ নদী সুস্থ নগর শীর্ষক যুব সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, আগামী প্রজন্মকে দূষণমুক্ত নদী ও পরিবেশ দিতে চাই। পয় নিষ্কাশন, দূষণ ও পলিথিনের দূষণ সহ 3টি কারণে নদী দূষণ হয়। তাই পলিথিনের ব্যবহার বন্ধ করে বিকল্প পথ খুঁজতে হবে। গাজীপুরের তরুণদের নদী ও প্রাকৃতিক ভারসাম্য নিয়ে সচেতন করা এবং সম্মিলিত শক্তি নদী রক্ষায় কিভাবে ভূমিকা রাখতে পারে এ বিষয়ে যুব সম্মেলনে আলোচনা হয়। আমার 64টা জেলায় লাখে লাখে দূষণকারী, আমার ওইদিকে না যেয়ে আমি যদি একটু ফোকাস থাকি, লবণদহ নদী যারা দূষণ করছে তাদেরকে আমি অনলাইন মনিটরিং এর আন্ডারে আনবো এবং আপনারা নিয়মিত পানি পরীক্ষা করবেন। প্রয়োজনে আমরা নদী বাঁচাতে 2-1টা শিল্প কারখানা বন্ধ করে দেব। আইন না মেনে তো শিল্প কারখানা চালানোর কোনো সুযোগই নেই। চাঁদপুরে কার্গো জাহাজে 7 খুনের দ্রুত বিচার এবং নিহতদের পরিবারকে 20 লাখ টাকা করে ক্ষতিপূরণের দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছেন নৌযান শ্রমিকরা। কর্মবিরতির ফলে সারা দেশে স্থবির হয়ে পড়েছে পণ্য পরিবহন কার্যক্রম। দেশের 45টি ঘাটে 738টি জাহাজে আটকা পড়ে প্রায় 10 লাখ টন পণ্য। তবে যাত্রীবাহী নৌযান এই কর্মসূচির আওতামুক্ত রাখা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী নৌযানে কর্মবিরতি চলছে। ফলে বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে খোলা পণ্য খালাস ও পরিবহন। এতে সারা দেশের শিল্পের কাঁচামাল সহ সব ধরনের পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে। খোলা আমদানি পণ্য নিয়ে আসা বিদেশি জাহাজগুলোতেও হচ্ছে না কোনো কাজ। পায়রা বন্দরেও পণ্য খালাস কার্যক্রম বন্ধ রয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা মহানগর কমিটির সহসভাপতি রণবীর সজলকে মংলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে তাকে মংলার খাসেরডাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে তোলা হয়। পুলিশ সজলকে 5টি মামলায় 10 দিনের রিমান্ডের আবেদন করে। আদালত শুনানি শেষে আসামিকে কারাগারে প্রেরণ করে। এ সময় আদালত প্রাঙ্গণে সজলের শাস্তির দাবিতে বিক্ষোভ করে ছাত্র জনতা। জুলাই মাসে আন্দোলন চলাকালে ছাত্রদের উপর হামলার নেতৃত্ব দেয় সজল। গাজীপুরে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের ঘটনায় মাওলানা সাদপন্থী নেতা জিয়া বিন কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে তাকে চট্টগ্রাম ডবল মুরিং থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ তথ্যটি নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরা নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। গ্রেপ্তার জিয়া বিন কাশেম ওই মামলায় 6 নম্বর আসামি। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে একই মামলার 5 নম্বর আসামি মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আর্থিক দুর্নীতি তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে সিলেটের ঢিলাগড়ে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সিলেটে বন্যার প্রতিকূলতা মোকাবেলায় বন্যা আক্রান্ত এলাকাগুলোতে প্রাণীদের জন্য বিশেষ শেল্টার হোম তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাণী সম্পদ রক্ষায় সকল প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সাভারে 2023 সালে নির্মিত গবাদি পশু খামারের কারখানা শীঘ্রই চালু হবে বলেও আশ্বাস দেন তিনি।
পার্বত্য চট্টগ্রামের ভূমি জটিলতা নিরসনে গঠিন ভূমি কমিশন দ্রুত পুনর্গঠন শুরু করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি আরও বলেন, পাহাড়ের অর্থনীতি অনেকটাই পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল। এখন পর্যটনের মৌসুম, বান্দরবান জেলায় শতভাগ পর্যটন খুলে দেওয়ার বিষয়টি চিন্তাভাবনা করা হচ্ছে। সকালে বান্দরবান কালেক্টরেট স্কুলের দ্বিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে তিনি বান্দরবান সদর উপজেলা পরিষদের নবনির্মিত 4তলা প্রশাসনিক ভবনের ফলক উন্মোচন করেন। দীর্ঘ 13 বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং কুমিল্লা 3 আসনের 5 বারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সকালে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজারো মানুষের ঢল নামে। বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে। জিয়াউর রহমানের কবর জিয়ারত ও দোয়া শেষে সাংবাদিকদের তিনি বলেন, জালেম সরকারের সময় যেভাবে গুম খুন চাঁদাবাজি হয়েছে তার যেন পুনরাবৃত্তি করা না হয়। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করার সুযোগ নেই উল্লেখ করে বিএনপির এই বর্ষিয়ান নেতা যে কোনো মূল্যে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান। যারা আমরা একত্র থেকে আন্দোলন করেছিলাম, ব্যক্তি স্বার্থের জন্য যদি আমরা আজকে বিভক্তি হই তাহলে কিন্তু 96 সালের মতো ঘটনা ঘটবে। তাহলে কিন্তু 2001 সালের সরকারের পরবর্তী পর্যায়ে যে ঘটনা, সেই ঘটনা আবারও ঘটতে পারে। যেমনিভাবে লগি বইটার ঘটনা ঘটেছিল তেমনিভাবে সেই ঘটনা ঘটতে পারে যদি আমরা একত্রে না থাকি। নবজাতক সন্তানের মুখ দেখে যেতে পারলেন না বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ ভোলার দৌলত খানের শাহজাহান। মাত্র 2.5 বছর আগে বিয়ে হয় শহীদ শাহজাহানের সাথে দৌলত খান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের চটধলি গ্রামের ফাতেহার সাথে। সুন্দর জীবন গড়ার আশায় পাড়ি জমান ঢাকায়। পাপোশ বিক্রি করে সংসার চালাতো। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার কাতারে তিনিও সামিল হন। পরিবারের শত বাধা তাকে আটকাতে পারেনি। 16 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি। শুক্রবার রাতে তার একটি পুত্র সন্তান হয়। ছেলের নাম রাখেন ওমর ফারুক। জেলা প্রশাসক সার্বক্ষণিক খোঁজ খবর নেন ফাতেহা ও নবজাতক শিশুর, তুলে দেন উপহার সামগ্রী। শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। সে কালকে 3:30টার দিকে হয়। কষ্ট হচ্ছে, সে তার বাবার কোলে উঠতে পারলো না, তার বাবাও তাকে নিতে পারেনি। আমার তেমন কোনো আর্থিক কোনো সহযোগিতা নেই আমার সন্তানটাকে আমি মানুষ করব। আমি তাকে প্রস্তাব দিয়েছি, আমরা সরকারিভাবে যে ঘর বাড়ি আমরা করেছি আমরা তাকে একটি ঘর করে দিব এবং সেখানে তিনি বসবাস করতে পারবেন এবং যে বাড়িটি আছে সেটিও সংস্কার আমরা করে দিব। নড়াইল সদর উপজেলার বাইচপাড়া ইউনিয়ন পরিষদের নারী মেম্বার বাসনা মল্লিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। 2 দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তার মৃত্যু হয়েছে। গত 24 ডিসেম্বর দাপ্তরিক কাজসহ উপকারভোগীদের মাঝে টিসিবির পণ্য দিতে নড়াইলের মাইজপাড়া ইউনিয়ন পরিষদে যান নারী মেম্বার বাসনা মল্লিক। কাজ শেষে নিজ বাড়িতে ফেরার পথে দৌলতপুর গ্রামের রজিবুলের ফোন পেয়ে তার কাছ থেকে পাওনা 10,000 টাকা আনতে যান। এরপর রজিবুল সহ তার এক বন্ধু বাসনাকে ধর্ষণ করে। এরপরে বাসনা মল্লিক বিষাক্ত জাতীয় কিছু পান করেন। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। 2 দিন চিকিৎসাধীন অবস্থায় 26 ডিসেম্বর রাতে তিনি মারা যান। এদিকে নারী ইউপি মেম্বারের মৃত্যুর ঘটনায় দোষীদের চিহ্নিত করে যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি। ফোন করে ডেকে এনেছিল রজিবুল দৌলতপুরের আর উসমানের ছেলে এই কথা বলে বললো যে আরো অনেকে ছিল। বাবা আমি তো আর বলতে পারছি না, আমার রাতের পরে মারা গেল। একজনের সাথে সম্পর্ক ছিল তার নিজের, সেই সম্পর্কের কারণে তিনি যে কোনো এক জায়গায় গিয়েছিলেন। তো সেটার কারণে আরো 2-3 জন নাকি তাকে এই বিষয়টার কারণে আটক করেন। আটক করার পরবর্তীতে যে কোনো একটা বিষয় তার সাথে হয়েছে, যৌনহরানি বা এরকম কোনো কিছু। তো পরবর্তীতে সে বিষ পান করে বাড়িতে আসে এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তো এই বিষয়টা আসলে গভীর তদন্তের প্রয়োজন, আমরা সেই তদন্ত করতেছি।
5 তারিখে আগস্ট গণ অভ্যুত্থান না হলে ওসি হতে পারতাম না, এমন বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন কুষ্টিয়ার খোকসা থানার ওসি শেখ মইনুল ইসলাম। গত বুধবার কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির কর্মী সভার মঞ্চে ওসি একথা বলেন। গতকাল সেই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এরপর থেকে একটি রাজনৈতিক মঞ্চে ওসির এমন বক্তব্যকে অপেশাদার বলে মন্তব্য করেছেন সাধারণ জনগণ। পরে ওসি শেখ মইনুল ইসলাম তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, বিএনপির দুই পক্ষকে থামাতে ওই মঞ্চে গিয়ে তিনি এমন বক্তব্য দিয়েছেন। আমিও এরকম নির্যাতিত ছিলাম, তা নাহলে 5 তারিখের এই গণ অভ্যুত্থান না হলে আমি আজ এই থানায় ওসি হতে পারতাম না। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে সুযোগটা আসছে সেই সুযোগটা সদ্ব্যবহার করেন, এমন কোনো কাজ করেন না যে আপনাদের মধ্য থেকে তৃতীয় পক্ষ কোনো সুযোগ নেই। দিনাজপুরের নবাবগঞ্জের দলার দরগা ও চড়ার হাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে এসব শীত বস্ত্র বিতরণ করেন। পরে তিনি উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলনে যোগ দেন। বগুড়ায় আবু সাইদ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে শহরের নিশিনদারা পশ্চিম পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশের ধারণা পূর্বশত্রুতার জেরে সাইদকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়েছে। সাইদের পরিবারের অভিযোগ, রাতে কে বা কারা তাকে মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ করতে বের হয়। বাড়ির সামনের সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় সাধারণ জনতা লাশ নিয়ে ঢাকা বগুড়া মহাসড়ক 1 ঘন্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে তদন্তের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে তারা। চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক কলহের জেরে অকটেন ছিটিয়ে আগুনে ঝলসে দেওয়া গৃহবধূ নাজমা আক্তার মারা গেছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুল জব্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাজমা। পুলিশ জানায়, গতরাতে আব্দুল জব্বারের সঙ্গে স্ত্রী নাজমা আক্তারের ঝগড়া লাগে। এক পর্যায়ে স্বামী আব্দুল জব্বার ঘরে থাকা অকটেন স্ত্রীর শরীরে ছিটিয়ে আগুন দেয়। পরে স্থানীয়রা এগিয়ে আগুন নিভিয়ে নাজমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 5 বছর আগে আব্দুল জব্বারের সঙ্গে নাজমা আক্তারের বিয়ে হয় বলে জানান স্থানীয়রা। ফরিদপুরে নানা আয়োজনে বিল নালিয়া ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপিত হয়েছে। 1925 সালে স্থাপিত বিদ্যালয়টির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের আয়োজনে সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ABM ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভা ও দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, জেলা প্রশাসক কামরুল ইসলাম মোল্লা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শিল্পাঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তায় কাজ করতে পেরে সেনাবাহিনী গর্বিত বলে মন্তব্য করেছেন নবম পদাতিক ডিভিশনের GOC মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান। বিকেলে সাভার গলফ ক্লাবে নবম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট বিজয়ের মাসে পুরস্কার বিতরণকালে তিনি এসব কথা বলেন। GOC বলেন, 5 আগস্ট পরবর্তী অরাজক পরিস্থিতিতে শিল্প কারখানাগুলোকে রক্ষা করেছি, যে কারণে শিল্প কারখানাগুলো দাঁড়িয়ে আছে এবং উৎপাদন বজায় রেখেছে। অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা গর্বের সঙ্গে বলতে পারি, আমরা কাজ করছি বলেই 5 আগস্ট পরবর্তী সময়ে দেশে যে অরাজক পরিস্থিতি যেটা সৃষ্টি হয়েছিল, এই সময় কিন্তু আমরা ইন্ডাস্ট্রিগুলোকে রক্ষা করেছি এবং সেই ইন্ডাস্ট্রিগুলো তাদের মূল ভিতে এখনো দাঁড়িয়ে আছে এবং তারা উৎপাদন বজায় রেখেছে। The trial of the July massacre will be completed by the next Victory Day. Asif Nosrul, advisor on the Law, Justice and Parliamentary Affairs to the interim government, has said. He made the remarks today during the first session of the second day of the national dialogue titled Unity, Reform and Elections, organized by the Forum for Bangladesh Studies at the Krishivid Institution Bangladesh Auditorium in the capital's Khamarbari. Asif Nosrul said the interim government has 3 main tasks: the prosecution of genocide, reform and elections. Asif Nosrul said that 4 significant crimes against humanity were committed during the Awami League era: the July-August killing, the BDR massacre, the Shapla Chotor killings and enforced disappearances and extrajudicial killings.
এই বিচার নিয়ে যাতে আন্তর্জাতিক জুলাই গণ অভ্যুত্থানে অন্তত 3টা বড় লক্ষ্য আছে। একটা হচ্ছে বিচার, একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে নির্বাচন। বিচারটা মূলত আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বে, এখানে কোনো রকম কোনো গাফলতি হচ্ছে না, হবে না। আপনাদের বরং আমরা বলবো আপনারা একটা সিটিজেন্স ওয়াচডগ গ্রুপ করেন, তাহলে ওয়াচডগ গ্রুপের সাথে আমরা বাজেট আলোচনা করতাম। কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে ব্যারিকেড তৈরি করার যে ঐক্য, সেই ঐক্যে যে ফাটল ধরেছে, সেই ফাটলটাই প্রথম চ্যালেঞ্জ। কেউ জমি দখলে ব্যস্ত, কেউ ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত, পদ পদবি দখলে ব্যস্ত, কেউ নিজস্ব লোক পুনর্বাসনে ব্যস্ত। কিন্তু খুনিদের ধরিয়ে দেওয়ার জন্য, খুনিদের বিচারের জন্য আমাদের উপর যে পরিমাণ চাপ প্রয়োগ করার প্রয়োজন ছিল, সেইখানে আপনারা ফোকাস করেননি। People of the country are concerned that the interim government might be delaying the election process deliberately, said BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir today. Addressing a discussion at the National Press Club in Dhaka, he referred to a statement made by Chief Advisor Professor Mohammad Yunus that the voting age should be 17. The BNP Secretary General said 18 years is acceptable to everyone. If you want to reduce it, let the EC propose it. Talk to the political parties. Fakhrul said people will now increasingly fear that this will take more time, causing further delays to the national election. অনেকেই তারা আবার এই রাজনীতির মধ্যে জড়িয়ে পড়েছেন, বিভিন্নভাবে রাজনৈতিক উক্তি করেন, কমেন্ট করেন, এমনকি রাজনৈতিক দলগুলোর প্রতি পর্যন্ত তারা কটাক্ষ করেন। এটা সঠিক নয়, এটা হওয়া উচিত নয়। আপনাদের সবসময় মনে রাখতে হবে যে আপনারা হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে, সহযোগিতা করেই চলেছে। আপনারাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো কথাবার্তা বলছেন না, সহযোগিতা ওইভাবে করছেন না। কেন জানি না মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে, আমার না কিন্তু ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। Amir of Jamaat Islami, Dr. Shafiqur Rahman, has stressed the need for building a just society so that the temples of other religions are protected spontaneously. He said this while addressing the general session of the Conference of Bangladesh Khilafat Majlis, an Islamist political party in Dhaka today. আমরা মেজরিটি মাইনরিটি মানি না। এ দেশ আমাদের সকলের। আল্লাহ যাদেরকে এখানে পয়দা করেছেন, নাগরিক অধিকার সকলেই সমানভাবে ভোগ করবে। তবে আমরা এও বিশ্বাস করি দেশের নিরাপত্তা ব্যবস্থা এমন হওয়া উচিত, যদি আমার মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয়, তাহলে মন্দিরের জন্য পাহারা দেওয়ার দরকার না হয়। যে যার ধর্ম কর্ম করবে, এখানে আমরা কারোর উপর জোর করব না। তবে আমরা মানুষকে আল্লাহর বাণী শোনাতেই থাকবো, এটা থেকে আমরা বিরত হব না। Members of the Bangladesh Police must serve people to overcome their trauma, as this is the only way to restore the force's tarnished image, Dhaka Metropolitan Police Commissioner Sheikh Mohammad Sajjad Ali said on Saturday. He said this while addressing a program organized by the Retired Police Officers Welfare Association at Rajarbagh in the capital. DMP Commissioner said the lingering impact of July incident has left many police officers socially stigmatized. He urged serving officers to engage with the Administrative Reform Commission to advocate for police demands. Individual efforts may not have the same impact as collective representation through the association, he added. Inspector General of Police Baharul Alam said Bangladesh Police cannot magically control the country's law and order situation, given the situation the force is trying to make a comeback from. পুলিশের যিনারা নেতৃবৃন্দ ছিলেন, সেইরূপ সিদ্ধান্ত নেওয়া হয়নি, তাহলে অনেকের জীবন রক্ষা পেত এবং আমাদের পুলিশ সদস্যদেরও অনেকের জীবন রক্ষা পেত। আপনারা দেখছেন যে আমরা কি কি ব্যবস্থা নিচ্ছি। পুলিশ কমিশনার কিন্তু বলেছেন, একই জিনিস আমরা জেলার এসপিদেরকেও বলেছি। কেমন এটার জন্য আমাদের কাছে তো ওইভাবে ম্যাজিক নেই, এবং আপনারা জানেন যে কি অবস্থা থেকে পুলিশ কোত্থেকে উঠে এসে আমরা কাজ করতে হচ্ছে, মানে তাদেরকে আগে জাগিয়ে তোলা, আস্থাটা ফিরিয়ে আনা, মনোবলটা ফিরিয়ে আনা।
আগামী বিজয় দিবসের মধ্যেই জাতি স্বৈরাচার এবং তার দোসরদের বিচারের আনন্দ উদযাপন করতে পারবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আর অ্যাটর্নি জেনারেল বলেছেন, জাতির মধ্যে ঐক্যের যে ফাটল ধরেছে ফ্যাসিস্টদের বিচারের ক্ষেত্রে এটি এখন বড় বাধা। তবে দ্বিমত করা মানেই ঐক্যে ফাটল নয়, বরং সেটি গণতন্ত্রের সৌন্দর্য বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দিনব্যাপী আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার বিচার, সংস্কার ও আগামী নির্বাচনের পথ খুঁজতে ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। 2 দিনব্যাপী সংলাপের দ্বিতীয় দিনে অংশ নেন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। দ্বিতীয় দিনে আলোচনায় প্রাধান্য পায় গণহত্যা, গুম ও খুনের বিচারের বিষয়টি। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিচারের বিষয়ে সরকারের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুললে আইন উপদেষ্টা বলেন, বিচার নিশ্চিতে যা যা করণীয় সবই করা হচ্ছে। তবে নানামুখী স্বার্থের কারণে সবার মধ্যে যে অনৈক্য তৈরি হয়েছে এই বিচারের পথে প্রধান অন্তরায় বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। জুলাই গণ অভ্যুত্থানে অন্তত 3টা বড় লক্ষ্য আছে। একটা হচ্ছে বিচার, একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে নির্বাচন। বিচারটা মূলত আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বে। এখানে কোনো রকম কোনো গাফলতি হচ্ছে না, হবে না। কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে ব্যারিকেড তৈরি করার যে ঐক্য, সেই ঐক্যে যে ফাটল ধরেছে সেই ফাটলটাই প্রথম চ্যালেঞ্জ। কেউ জমি দখলে ব্যস্ত, কেউ ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত, পদ পদবি দখলে ব্যস্ত, কেউ নিজস্ব লোক পুনর্বাসনে ব্যস্ত। কিন্তু খুনিদের ধরিয়ে দেওয়ার জন্য, খুনিদের বিচারের জন্য আমাদের উপর যে পরিমাণ চাপ প্রয়োগ করার প্রয়োজন ছিল সেইখানে আপনারা ফোকাস করেননি। সংলাপের ভিন্ন অধিবেশনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে নতুন যে বাংলাদেশ গঠিত হয়েছে, সংস্কার করা না গেলে তা হবে সেসব শহীদদের রক্তের সাথে বেইমানি। এই সময় যদি আমরা কিছু সংস্কার করতে না পারি তাহলে আর কখনো করা যাবে না। কারণ আমরা একবার ট্রাই করেছিলাম 2007-এ কিছু করেছিলাম, সেগুলো থাকেনি পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতায় ছিলেন তাদের কারণে। আর এখন যদি করা না যায়, এখন যদি আমরা সংবিধানের দোহাই দেই, আমরা অন্যান্য আইনের দোহাই দিই, যদি না করতে পারি, রক্ত দিয়ে যারা শহীদ হয়েছে তাদের প্রতি একটা অন্যায় করব। আমি বলছি না যে আমরা 5 বছর 6 বছর থাকবো, সংস্কার যে কোনো সময় করা যায়, মাইট টেক জাস্ট 1 ইয়ার। অন্যদিকে কিছু বিষয়ে দ্বিমত তৈরি হয়েছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জাতীয় ঐক্যে কোনো ফাটল ধরে নাই। যে ঐক্য আমাদের মধ্যে গড়ে উঠেছিল 5ই আগস্টের সময় পর্যন্ত, সেটা কিছুটা দুর্বল হয়েছে। আমি পার্সোনালি কিন্তু সেভাবে মনে করি না। হ্যাঁ, কিছু ব্যাপারে দ্বিমত হয় আমাদের, কিন্তু দ্বিমত হওয়াটা গণতন্ত্রের সুস্বাস্থ্যের লক্ষণ। সংলাপে প্রত্যেকেরই কণ্ঠে ছিল, হাজারো মানুষের রক্তের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে তা যেন কোনো স্বার্থের কারণে বেহাত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, জনগণের মধ্যে ধারণা তৈরি হচ্ছে ইচ্ছাকৃতভাবেই নির্বাচন বিলম্বিত করছে এই সরকার। তিনি বলেন, দীর্ঘ সময় অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকা ঠিক নয়, আর দেশে যে সব সমস্যা এবং অস্থিরতা দেখা দিয়েছে তা নির্বাচনের মাধ্যমে অনেকটাই কেটে যাবে বলে মনে করেন তিনি। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার আলোচনায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চাল, ডাল, তেল সহ নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। অতিষ্ঠ হয়ে গেছে দেশের মানুষ। ইচ্ছাকৃতভাবে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন বিলম্বিত করছে বলেও অভিযোগ করেন তিনি। কেন জানি না মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে, আমার না কিন্তু ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। বড় বড় যারা উপদেষ্টা আছেন অনেকেই তারা আবার এই রাজনীতির মধ্যে জড়িয়ে পড়েছেন। আপনাদের সবসময় মনে রাখতে হবে যে আপনারা হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। আপনাদের মূল দায়িত্ব হচ্ছে সংস্কার করতে চান, সংস্কার করবেন, সেই সঙ্গে একটা নির্বাচন করবেন যে নির্বাচনটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। এটাই হচ্ছে এক প্রধান কাজ। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন,
শুধু সুন্দর কথা বললে হবে না, কাজ করে দেখাতে হবে। আমরা একটা কথা খুব পরিষ্কার বুঝি যে শুধু সুন্দর সুন্দর কথা বললেই কাজ হবে না, কাজ করে দেখাতে হবে। সংস্কার তো সবাই চায়, স্বস্তি চায়, বাজারে স্বস্তি চায়, নিরাপত্তা চায়। ওই দিকে একটু নজর দিতে হবে, তো প্রশাসনের নজর দিতে হবে, গভর্নেন্সের দিকে নজর দিতে হবে। ভারতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনার ষড়যন্ত্র চলছে, তাই দ্রুত নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলগুলোকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে। আজকে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের আহ্বান থাকবে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সমাপ্ত করে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা। দ্রুত নির্বাচন দিলে সব ষড়যন্ত্র ব্যর্থ হতে পারে বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সামনের বাংলাদেশ চলবে 24-এর মুক্তিযুদ্ধে অংশ নেওয়া তরুণদের আকাঙ্ক্ষা অনুযায়ী, আর নিজেদের মধ্যে ঐক্য না থাকলে দেশ ভারতের আগ্রাসনে পড়বে বলেও মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ভারতকে সতর্ক করে তিনি বলেন, বাংলাদেশে আগুন জ্বললে ভারত নিরাপদ থাকবে না। ইফতেখার রেজার আরেকটি রিপোর্ট। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিভেদ নয় ঐক্য, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনের আয়োজন করে খেলাফত মজলিস। আজকের দ্বাদশ অধিবেশনের উদ্বোধন ঘোষণা করছি। সাবেক আমির মোহাম্মদ ইসহাকের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। সম্মেলনে উপস্থিত হন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা। আমন্ত্রিত অতিথির বক্তব্যে জামায়াত আমির ইসলামী দলগুলোর প্রতি ঐক্যের ডাক দেন, আর বলেন যেন দলগুলোকে বিভক্ত করে কেউ অনৈতিক সুবিধা না নিতে পারে। সমস্ত সৃষ্টির স্রষ্টা যে বিধান দিয়েছেন তার বাইরে মানুষের জন্য কোনো মুক্তির পথ খোলা নেই। একমাত্র পথ হচ্ছে আল কোরআনের শাসন। এই শাসনের জন্য একটা জিনিসই প্রয়োজন, ঐক্য। তারপরে কি ঐক্য, এরপরে কি ঐক্য, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর যেন আলিম ওলামা ইসলামের দলগুলার মাথার উপরে কেউ কাঁঠাল ভেঙে খেতে না পারে, সেই ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশে আগুন জ্বালালে সেই আগুনে ভারতকেও জ্বলতে হবে বলে হুঁশিয়ার করেন তিনি। পাশের বাড়িতে আগুন লাগলে কিন্তু নিজের বাড়িও সেফ না। বাংলাদেশে আগুন জ্বালাবেন, নিজের শান্তিতে থাকবেন, এটা কিন্তু সম্ভব না, এটা হয় না, ইতিহাস বলে না। সুতরাং একটু সাবধান, বুঝে শুনে চলেন। নতুন বাংলাদেশ তৈরির জন্য ভোটের অধিকার নিশ্চিত করে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখতে হবে বলেন রাজনৈতিক নেতারা। আমরা জিতেছি, এখন লড়াই হচ্ছে ওই যে আন্দোলনের মধ্যে দিয়ে স্লোগান উঠেছিল, এই বাংলাদেশ চাই না, নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশ গড়বার লড়াই, যে ভোট কেড়ে নিয়েছিল, গণতন্ত্র কেড়ে নিয়েছিল, সেই গণতান্ত্রিক দেশ করতে চায়। আওয়ামী লীগ সবচেয়ে বেশি আক্রোশ মিটিয়েছে আলেম ওলামাদের উপর, আর করেছে সীমাহীন দুর্নীতি বলেন সম্মেলনে বক্তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতা বদলের সাথে সাথে অনেক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড দখলের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফায়েজ বলেছেন, স্বাধীনভাবে কাজের পরিধি বাড়াতে নাম পরিবর্তন হচ্ছে এই কমিশনের। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ফেরাতে সদ্য নিয়োগ দেওয়া উপাচার্যরা দ্রুতই ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি। অনেকে বেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতি বহাল রাখতে সপ্তাহ খানেকের মধ্যে নির্দেশনা আসছে বলে জানান ডক্টর ফায়েজ। রিপোর্ট করছেন রকনউদ্দিন। গণঅভ্যুত্থান পরবর্তী সংকট কাটিয়ে কার্যক্রম শুরু করেছে সব বিশ্ববিদ্যালয়। তবে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা আর শৃঙ্খলা নিয়ে এখনও হিমশিম খেতে হচ্ছে অনেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিষয়টি স্বীকার করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বিশ্বাস রাখতে চান শিক্ষার্থীদের ওপর। বলছেন, প্রায় সব বিশ্ববিদ্যালয়ে যোগ্যতা সম্পন্ন উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে, ভূমিকা রাখবেন তারাও। তারা এটা করতে পারবে ইনশাআল্লাহ। আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই আমরা এগিয়ে যাব। রাজনৈতিক তকমা জুড়ে যাওয়ায় অনেক শিক্ষক ক্লাসে ফিরছেন না, আবার অনেককে আসতে বাধা দিচ্ছেন শিক্ষার্থীরাও। কি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য? এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছিল অনেকের জন্য। এত বাড়াবাড়ির কারণে ডেফিনেটলি দেয়ার আর প্রবলেমস। যারা শিক্ষক হিসাবে শিক্ষকতা করে আসছেন এবং ওটা করতে চাচ্ছেন, তাদেরকে সেই সুযোগটা দেওয়া উচিত। আমরাও যেন সীমা অতিক্রম না করি।
এমন সময়ে আবার আলোচনায় গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে 2023-24 শিক্ষাবর্ষে 24টি বিশ্ববিদ্যালয় এ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করে। কিন্তু এবছর এরই মধ্যে গুচ্ছ থেকে বের হয়ে গেছে জগন্নাথ, খুলনা ও শাহজালাল বিশ্ববিদ্যালয়। একই ধারা অনুসরণের পথে আরও 4টি বিশ্ববিদ্যালয়। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীদের অনেকেই। মিনিস্ট্রি থেকে চিঠি পাঠানো হয়েছে, যারা গুচ্ছের মধ্যে ছিল তারা যেন গুচ্ছ দিয়ে ফিরে আসতে পারে। আবার 7-10 days টাইম আশা করি আমি জানতে পারবো। তারপরেও যদি আমরা দেখি যে না আমাদের নিজেদের থেকে একটু এগিয়ে আসা দরকার, আমরা এগিয়ে আসবো। কাজের পরিধি বাড়াতে দ্রুতই নাম পাল্টাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এমনটা জানিয়ে ক্ষমতার পালাবদলের সাথে সাথে অনেক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড দখলের মতো ঘটনা মানা হবে না বলেও জানান ডক্টর ফায়েজ। যদি কোনো দুর্নীতির বিষয় না থাকে, আমরা চাইব যে প্রকৃত ভাবে যারা কন্ট্রিবিউট করেছিল দে টেক দ্য রেসপন্সিবিলিটি, এবং এখানে কোনো যদি ব্যত্যয় ঘটে থাকে সেখানে আমরা খুব বেশি সিরিয়াসলি ডিল করব। আর আমাদের যদি ওই যে বললাম হায়ার এডুকেশন কমিশন বা উচ্চশিক্ষা কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন হয়ে যায়, সেখানে আমরা হয়তো এই জায়গাগুলোতে আরও বলিষ্ঠ পদক্ষেপ রাখতে পারবো। বর্তমানে 115টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন রয়েছে। এর মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে 106টি বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এবারও 8টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে শিক্ষার্থীদের নিষেধ করেছে ইউজিসি। বছর বছর কেন এমন? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের জায়গাটা তারা সেখানে স্ট্রংলি সেটাকে আপহোল্ড করছে, সেখান থেকে তারা ফিরে আসেনি। এতে বিশ্ববিদ্যালয়গুলো বোঝার কথা। রোকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। সচিবালয়ের 7 নম্বর ভবনে রহস্যজনক অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানের চেষ্টা করছে ওই ঘটনায় ঘটিত তদন্ত কমিটি। শনিবার বিকালেও তদন্ত কমিটির সদস্যরা বৈঠকে বসেন সচিবালয়ে। অগ্নিকাণ্ডের বিষয়টি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া পুড়ে যাওয়া বিভিন্ন কক্ষের আলামত সংগ্রহ করে তা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে কমিটি। বুধবার দিবাগত রাতে সচিবালয়ে আগুনের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 8 সদস্যের কমিটি গঠন করা হয়। 3 দিনের মধ্যে প্রাথমিকভাবে রিপোর্ট প্রদানের কথা রয়েছে এই তদন্ত কমিটির। উর্দিতে বাঙালি গণহত্যা রক্তের ছিটে 53 বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত পাক ফৌজ শিরোনামে ভারতের গণমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বলছে, গত 27 ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে যে তথ্য উপস্থাপন করা হয়েছে তা বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন। প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর কোনো প্রশিক্ষক দল বা প্রতিনিধি বাংলাদেশের কোনো সেনানিবাসে প্রশিক্ষণের জন্য আসার কোনো পরিকল্পনা নেই। এই দাবি ভিত্তিহীন। বাংলাদেশ সেনাবাহিনী তার চাহিদার ভিত্তিতে বিভিন্ন দেশ থেকে প্রয়োজনীয় গোলাবারুদ সংগ্রহ করে থাকে। সংবেদনশীল প্রতিরক্ষা বিষয়ে অজ্ঞতাপ্রসূত মতামত অনভিপ্রেত, অযাচিত এবং আপত্তিকর। এই প্রতিবেদন তৈরিতে সাংবাদিকতার রীতি অনুসরণ করা হয়নি উল্লেখ করে আইএসপিআর বলছে, প্রতিবেদন প্রকাশের আগে সংবাদপত্রটি বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের কোনো মন্তব্য বা ব্যাখ্যা গ্রহণ করেনি। এই উপেক্ষা প্রতিবেদনের নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়েও গুরুতর প্রশ্ন তোলে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবাদ লিপিতে। সারা দেশে সিএনজি গ্যাস স্টেশন বন্ধ রাখার সময় কমেছে 2 ঘন্টা। আগামী 1 জানুয়ারি থেকে সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। নতুন নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত 3 ঘন্টা সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সিএনজি স্টেশনগুলোর মালিকদের অনুরোধ এবং সিএনজি চালকদের আন্দোলন ধর্মঘটকে বিবেচনায় নিয়ে সরকারি সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে পেট্রোবাংলা। বর্তমানে সিএনজি স্টেশনগুলোতে সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকে। ছাত্র গণ অভ্যুত্থানের সংহতি প্রকাশ করে আন্দোলনের কারণে চাকরি হারানো আরব আমিরাত এবং সৌদি আরবের শ্রমিকরা বিক্ষোভ করেছে প্রবাসী কল্যাণ ভবনে। কর্মসংস্থানে ফেরানো এবং দূতাবাসের দায়ী কর্মকর্তাদের শাস্তির দাবিতে ব্যাপক হট্টগোলের মুখে সভা শেষ না করেই চলে যান প্রবাসী কল্যাণ এবং কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। প্রবাসী কল্যাণ ভবনে 20 মিনিটের বেশি সময় জুড়ে বিক্ষোভ চলে শ্রমিকদের। তাদের দাবি, দেশে ফেরার পরেও বিকল্প কর্মসংস্থান অথবা বিদেশে কাজে পাঠানোর বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমার কথাটা শুনেন না ভাই, আপনারা আগামীকাল 3টার সময় আমার সাথে আপনারা 7 জনের প্রতিনিধি আসবেন।
এর আগে শ্রমিকরা বলেন আরব আমিরাত ও সৌদি আরবে বিক্ষোভের পর তাদের নাম ওসব দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয় দূতাবাসের সঙ্গে জড়িত কয়েকজন। ওনারা একটা লিস্ট করছে, মূলত লিস্ট করে এটা সিআইডির অফিসে পাঠাইছে। বলা হয়েছে আমরা জঙ্গি, আমরা উগ্র, আমরা বাংলাদেশে দাঙ্গাবাজি করে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছি। আমরা চাইছিলাম যে উকিল নিয়োগ করতে, জেলখানায় আসিয়া তারা এগুলি আমাদেরকে করে নাই। অনেকের অভিযোগ দেশ দুটিতে কর্মসংস্থানের বিষয়ে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। সরকারি খাতাতে আমাদের এখনো লিস্ট হয় নাই, তো আমরা চাই যে আমাদের লিস্ট হোক। এখন আমাদের দাবি একটাই এবং লক্ষ্য উদ্দেশ্য একটাই, আমরা ডক্টর ইউনূস স্যারের সাথে সাক্ষাৎ চাই। ধর আমাদের যে ভাইটা বললেন যে আপনাদের নো এন্ট্রি ভিসা তুলে দেওয়ার জন্য, এটা আপনারা একটু নিজেরা ঠান্ডা মাথায় চিন্তা করেন তো, যে আরবের একটা দেশ নো এন্ট্রি দেশ দিয়েছে, আমাদের স্যার বলবেন অবশ্যই, বললে এটা তুলে নিবে। যাই হোক, আমাদের চেষ্টা থাকবে। বেসরকারি যারা পাঠায় ওটা তো ভাই আমাদের কিছু করার নাই, আমরা ওনাদের সাথে মিটিং করে রিকোয়েস্ট করব, এর বাইরে আমাদের কিছু করার নাই। দুবাই ও সৌদি ফেরত শ্রমিকদের ৮০ জনের প্রত্যেককে ৫০,০০০ টাকার চেক তুলে দেয় প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বিশ্ববাজারে কিছুটা বেড়েছে তেলের দাম। বড়দিনের ছুটির মধ্যে এই দাম বাড়ার কারণ হলো বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ অর্থনীতি চাঙা করতে আরও প্রণোদনা দেবে এবং পরিণামে তেলের চাহিদা বাড়বে এই আশা। এছাড়া যুক্তরাষ্ট্রের কৌশলগত ভাণ্ডারে মজুদ কমেছে, এই খবরেও বাজারে চাঙা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম 0.2% বা 11 সেন্ট বেড়ে ব্যারেল প্রতি $73.69 উঠেছে। সেই সঙ্গে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড বা WTI ক্রুডের দাম ব্যারেল প্রতি 0.2% বা 15 সেন্ট বেড়ে $70.25 উঠেছে।